আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের আজকে আমাদের তৃতীয় ক্লাস। তোমরা অলরেডি বোর্ডে টাইটেল দেখতেছো, গুণগত রসায়ন পর্ব 3। পর্ব 3-তে আমরা যে ধরনের টপিকস নিয়ে আলোচনা করব তার একটা আলোচ্য বিষয় তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো। প্রথমে আমরা জানার চেষ্টা করব বর্ণালী মিতি কি। বর্ণালী মিতি বর্ণালী মিতি পুরো বিশ্বে তিনটা নামে পরিচিত। একটাকে বলা হয় স্পেকট্রোফটোমেট্রি, বর্ণালী মিতিকে বলা হয় স্পেকট্রোমেট্রি, বা বর্ণালী মিতিকে বলা হয় স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি আমাদের দেশে বর্ণালী মিতির ইংলিশ হচ্ছে স্পেকট্রোস্কোপি। তাহলে স্পেকট্রোস্কোপিকে আমরা যদি এই শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দুইটা শব্দ পাবো। একটা পাবো হচ্ছে আমরা স্পেকট্রাম এবং আর একটা শব্দ পাবো হচ্ছে আমরা স্কোপ। তাহলে স্পেকট্রাম প্লাস স্কোপ মিলে হচ্ছে স্পেকট্রোস্কোপি। ফার্স্ট কোশ্চেন, স্পেকট্রাম কোন ভাষার শব্দ? অনেকে হয়তো ভাই এরকম ABCD দেখতেছে, দেখে অনেকে মনে করে এটা হচ্ছে ইংলিশ। না, স্পেকট্রাম হচ্ছে গ্রিক শব্দ, স্কোপও হচ্ছে গ্রিক শব্দ। যে গ্রিক স্পেকট্রামকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে দাঁড়ায় হচ্ছে এপিয়ারেন্স, আর স্কোপকে ইংলিশে কনভার্ট করে দাঁড়ায় টু সি বা টু ভিউ। তাহলে এপিয়ারেন্স মানে কি? কোনো কিছু প্রকাশ হওয়া, আর টু সি বা টু ভিউ মানে কোনো কিছু দেখা। তার মানে কোনো কিছু প্রকাশিত হলো, তুমি যদি সেই বিষয়টা দেখতে পাও, এই বিষয়টাকে বলি আমরা বর্ণালী মিতি। তা বর্ণালী মিতি মানে কোনো কিছু দেখার বিষয়। তাহলে কোনো কিছু প্রকাশ পাবে, তুমি যদি দেখতে পাও, এই বিষয়টাকে বলি আমরা বর্ণালী মিতি। এবং বর্ণালী সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে রংধনু, রেইনবো, রংধনু। রংধনু আমরা কোথায় দেখি বলতো? আকাশে দেখি। যখন সূর্যের আলো বৃষ্টির পানিকে বিক্ষেপণ করে তার ফলাফল স্বরূপ আমরা আকাশে রংধনু দেখি। কি বললাম? যখন সূর্যের আলো বৃষ্টির পানিকে বিক্ষেপণ করে তার ফলাফল স্বরূপ আমরা আকাশে রংধনু দেখি। তাহলে এই যে রংধনু আকাশে প্রকাশ হয়, আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকে বলি আমরা স্পেকট্রোস্কোপি বা বর্ণালী মিতি। বর্ণালী মিতি মানে তার দেখার বিষয়। বর্ণালী মিতিতে মেইন প্যারামিটার হচ্ছে তিনটি। ফার্স্ট আমাদের বস্তু লাগবে, ম্যাটার, বস্তু লাগবে, আলো লাগবে, প্লাস দেখার জন্য একটা যন্ত্র লাগবে, সেটাগুলো আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্র, স্পেকট্রোস্কোপ যন্ত্র বা স্পেকট্রোমিটার যন্ত্র বা স্পেকট্রোফটোমিটার যন্ত্র। তাহলে আমাদের কি কি লাগবে বর্ণালী মিতিতে? বস্তু, আলো এবং যন্ত্র, স্পেকট্রোস্কোপ যন্ত্র বা স্পেকট্রোমিটার যন্ত্র। তার মানে বর্ণালী মিতি কি? তাহলে বর্ণালী মিতি হচ্ছে রসায়নের একটা বিশেষ শাখা, যে শাখায় বর্ণালী নিয়ে আলোচনা করা হয়। তাহলে বর্ণালী নিয়ে রসায়নের যে শাখায় বিস্তারিত আলোচনা করা হয়, ওই ব্রাঞ্চটা, স্পেশাল ব্রাঞ্চটাকে বলি আমরা বর্ণালী মিতি। আর বর্ণালী মিতি মেইন প্যারামিটার কয়টি? তিনটি, বস্তু, আলো এবং যন্ত্র, স্পেকট্রোস্কোপ যন্ত্র। তা প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব আলো কি, যেহেতু বর্ণালী মিতির বা বর্ণালী মেইন জিনিসটাই হচ্ছে আলো। তাহলে আলো কি? আলো আমরা সবাই জানি আশা করি, তারপরে বলি। অনেকে হয়তো বা তোমরা বলছো আলো হচ্ছে এক প্রকারের শক্তি। এটা ঠিক আছে, শব্দ এক ধরনের শক্তি, আমরা অনেক কিছুকে এক ধরনের শক্তি বলতে পারি। যদি বলি এক্স্যাক্টলি আলো কি, আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আলো কি? তড়িৎ চুম্বকীয় বিকিরণ, বা আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ইংলিশে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ক্লিয়ার? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। কেন? কারণ আমরা জানি যে আলোর মধ্যে দুইটা ক্যারেক্টার আছে। কয়টা? দুইটা। এটা আমি ধরলাম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটা ধরলাম হচ্ছে আমরা এনার্জি ট্রান্সফার, অর্থাৎ শক্তির স্থানান্তর। এক জায়গা থেকে আরেক জায়গায় শক্তি স্থানান্তরিত হচ্ছে, এটা আমরা ধরলাম ভাইব্রেশন কম্পাঙ্ক, বা আমরা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার এনার্জি তত বেশি হবে, এনার্জি যত বেশি হবে তার ফ্রিকোয়েন্সি তত কি বেশি হবে। প্লাঙ্কের সূত্র থেকে আমরা জানি ই সমানুপাতিক নিউ। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি তার এনার্জি তত কি বেশি। আর ই সমান আমরা পাবো, সমানুপাতিক তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক নেই, সেটা বলি আমরা এইচ, প্লাঙ্কের ধ্রুবক ই সমান এইচ নিউ। এইচ নিউকে একত্রে বলা হয় ফোটন। তাহলে ম্যাক্স প্লাঙ্ক বলেছে যে আলো
কন্টিনিউসলি আসে না, আলো হচ্ছে ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে আসে, এই প্যাকেটকে বলা হয় হচ্ছে আমাদের ফোটন। তাহলে এইচ নিউ, তার মানে কোনো একটা আলো যদি আমরা দেখি তার মানে বুঝতেছি এন এইচ নিউ, তাহলে এন হচ্ছে যে ফোটন সংখ্যা। তার মানে এখানে দেখতেছি যত এনার্জি বেশি হবে তার ফ্রিকোয়েন্সি তত কি হবে, বেশি হবে। কেন এই গ্রাফটা এরকম দিলাম, আমি তো একটা ওয়েভ দেখাতে পারতাম। এখানে দেখো বললাম তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইংলিশে বলা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাই ইলেকট্রো থেকে আমরা পাচ্ছি ইলেকট্রন ফ্লো। ইলেকট্রন ফ্লো মানে কি, ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক এনার্জি বা ইলেকট্রিক ফিল্ড। আর আমরা জানি যেখানে ইলেকট্রিক ফিল্ড পাবো তার চারপাশে কি তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর একটা জিনিস পাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তার মানে আলোর মধ্যে দুইটা ক্যারেক্টার আছে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়। এই জন্য আমি দুইটা দিয়েছি এখানে, একটা দ্বারা আমি বুঝেছি ইলেকট্রিক ফিল্ড, একটা দ্বারা বুঝেছি আমরা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ভাবে থাকে, 90 ডিগ্রি থাকে। এটা আমরা 2D ফিগারে দেখাইছি, 3D ফিগারে যদি দেখাইতাম তাহলে এক্স্যাক্টলি এই যে জিনিসটা এটা দেখছো, এটা আসলে এক্স্যাক্টলি এইরকম, এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে এইরকম। সেটাকে, এই জিনিসটাকে ফ্ল্যাট করে এই যে নিচ দিক দেখানো হয়েছে, এই জিনিসটাকে ফ্ল্যাট করে দেখানো হয়েছে এখানে। এখানে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন আলো হচ্ছে বললাম তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তাহলে আমরা যদি বর্ণালী কি জিনিসটা বলি, আমরা বলি বস্তু ও আলো, বস্তু ও আলো আন্তঃক্রিয়ার ফলাফলকে বলি বর্ণালী। আন্তঃক্রিয়া ইংলিশ হচ্ছে ইন্টারেকশন। বস্তু ও আলো আন্তঃক্রিয়ার ফলাফলকে বর্ণালী বলে। বর্ণালী আসলে ফিক্সড কোনো ডেফিনেশন নেই, বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে, বা এভাবেও মনে তোমরা পড়ছো 60টি আলোর সমাহারকে বলা হয় বর্ণালী। 60টি আলো সমাহার, সমাহারকে বর্ণালী বলে। 60টি আলোর সমাহার মানে সাপোজ এটা হচ্ছে সূর্যের আলো, সূর্যের আলো হচ্ছে যৌগিক বর্ণ, সাদা আলো হচ্ছে যৌগিক বর্ণ। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য একত্রে আছে, যে কালার দেখা সেটা সাদা কালার। এটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করা হয়, সূর্যের আলোটাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে পাস করা হয়, দেখা যায় এটা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়। এরকম লিখলাম ভিবজিওর, যেটাকে তোমরা বলো বেনি, আসহ, কলা, ভিবজিওর। দেখা গেল সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে তাহলে 60টা তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়। তাহলে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোর রশ্মির এই সমাবেশকে আমরা কি বলি, বর্ণালী বলি। সূর্যের সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে তারা ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোর রশ্মির সমাবেশকে বলি আমরা বর্ণালী। এই যে বিন্যাস কলা, এটাকে বলি আমরা দৃশ্যমান আলো। কি বলি, দৃশ্যমান আলো। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। কোনো কোনো বই আছে 380 থেকে 700 ন্যানোমিটার। তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার, তার মানে এই যে বিন্যাস কলা, এখান থেকে এখানে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আছে। সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য একত্রে হলে সাদা বর্ণ হয়, সাদা হচ্ছে যৌগিক বর্ণ। সেগুলো প্রিজমের মধ্যে পাস করলে তারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বিভক্ত হচ্ছে, আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে কালার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই যে দৃশ্যমান আলো আমরা বললাম, তা দৃশ্যমান আলোতে কয়টা আলো পাবো আমরা, বা কয়টা বর্ণ পাবো, 7টা বর্ণ পাবো আমরা। কি কি, বেনি, আসহ, কলা। একটু বলি, এখান থেকে কোশ্চেন আসে যে বেনি, আসহ, কলা, না? মানে বেনিতে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। অনেক সময় এই তরঙ্গ দৈর্ঘ্য গুলো আমাদের ঝামেলা করে। তরঙ্গ দৈর্ঘ্যের একক হিসেবে আমরা সবসময় ন্যানোমিটার মনে রাখবো, কারণ ন্যানোমিটারে কোশ্চেন আসে। তাহলে বেগুনি আমরা কি মনে রাখবো, 380 থেকে 724 ন্যানোমিটার হলে আমরা বলি বেগুনি আলো। 425 থেকেও তুমি স্টার্ট করতে পারো, 424 থেকেও তুমি স্টার্ট করতে পারো। তার মানে 424 হলে অবশ্যই বেগুনি হবে, কারণ 25 থেকে স্টার্ট হলে হচ্ছে নীল হবে। বুঝতে পারছো কিনা? তা আমরা 25 করে আর একটা বাড়ানোর চেষ্টা করতেছি না। কোন একটা তরঙ্গ দৈর্ঘ্য শেষ যেটা, পরেরটা সেটা শুরু আমরা ধরবো, কিন্তু আসলে সেই শুরুটা মানে এক্স্যাক্টলি আগের তরঙ্গ দৈর্ঘ্য, মানে আগের বর্ণটা বোঝায়। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি আমরা যে বলি 450 থেকে 500 ন্যানোমিটার। সবুজ 500 থেকে
575 ন্যানোমিটার, এগুলো আসে লাগবে আমাদের। হলুদ 575 থেকে 590 ন্যানোমিটার, 590 থেকে 647 ন্যানোমিটার, 647 থেকে 780 ন্যানোমিটার, এটা হচ্ছে লাল বর্ণ। তার মানে যদি বলে এখানে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে লাল আলো। আমরা জানি ই সমান এইচ নিউ, নিউ সমান সি বাই ল্যামডা, তাহলে এইচ সি বাই ল্যামডা। এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক কি, ব্যস্ততাপাতিক। তাহলে যদি কোশ্চেন করা হয় যে দৃশ্যমান আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সবচেয়ে বেশি হচ্ছে লাল আলো। আর যদি কার শক্তি সবচেয়ে বেশি, তাহলে শক্তি বেশি হবে এটা। তাহলে বেগুনি আলোর এনার্জি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এনার্জি হচ্ছে কম। মনে থাকবে তো? বুঝতে পারছি না? এখন সামনের দিকে যাই। আমরা বললাম তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তাহলে আলো কি? তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আলো বিভিন্ন ধরনের আছে এবং বিভিন্ন প্যারামিটার থেকে আলোকে আমরা বিভক্ত করতে পারি। আমরা দুইটা প্যারামিটার নিলাম, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিত্তিতে, তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিত্তিতে আলোকে 7টি অঞ্চলে ভাগ করা হয়। আলোকে 7টি অঞ্চলে ভাগ করা যায়। আমি আবার রিপিট করি, আলোকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভাজিত করতে পারি। এখানে আমরা বললাম তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের ভিত্তিতে আলোকে কয়টা অঞ্চলে ভাগ করলাম আমরা, 7টি অঞ্চলে ভাগ করা যায়। কি কি? একটাকে বলি আমরা গামা অঞ্চল, একটাকে বলি আমরা এক্স রে অঞ্চল, এক্স রে বাংলা হচ্ছে রঞ্জন রশ্মি, কিন্তু আমাদের দেশে এক্স রে পপুলার। তারপরে অতি বেগুনি অঞ্চল বা ইউভি আল্ট্রাভায়োলেট রে, তারপরে ভিজিবল লাইট দৃশ্যমান আলো, তারপরে অবলোহিত রশ্মি বা অবলোহিত অঞ্চল, এটা বলে আইআর, আইআর ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, সবার শেষে হচ্ছে রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ। তা আলোকে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ভিত্তিতে কয়টা অঞ্চলে আমরা ভাগ করলাম? 7টি। গামা, এক্স রে, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এই কোশ্চেনগুলো কিন্তু আসে। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বড় কার, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে রেডিও ওয়েভ, ল্যামডা বড় হচ্ছে এটা। তাহলে এই দিক গেলে উল্টা। যদি বলা হয় সবচেয়ে শক্তি বেশি কার, সবচেয়ে শক্তি বেশি হচ্ছে গামা, শক্তি বেশি, তাহলে শক্তি বেশি হচ্ছে এটা, এনার্জি বেশি। এখন যদি বলা হয় এগুলো ছাড়া একটা অপশন থাকতে পারে, সেটা আমরা বলি মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি বা ইংলিশে বলা হয় কসমিক রে, কসমিক রে, মহাজাগতিক রশ্মি। তার মানে এই 7টা বাদে যদি মহাজাগতিক রশ্মি থাকতো অপশনে, তাহলে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট হচ্ছে ল্যামডা, ছোট হচ্ছে মহাজাগতিক রশ্মি। আর তাহলে সবচেয়ে শক্তি বেশি কার? মহাজাগতিক রশ্মি। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বড় কার? রেডিও তরঙ্গ। তাহলে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি। আমরা জানি ই সমান হচ্ছে এইচ নিউ, এইচ সি বাই ল্যামডা। এবং আরেকটা আমরা জানি যে তরঙ্গ সংখ্যা সমান 1 বাই ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমরা কানেক্টেড করি, তাহলে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সম্পর্ক সমানুপাতিক এবং ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে যার এনার্জি বেশি ম্যাক্সিমাম, তার ফ্রিকোয়েন্সিও ম্যাক্সিমাম, তার তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম, কিন্তু তার ল্যামডা হচ্ছে মিনিমাম। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বাকি 3টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর এই 3টা নিজেদের মধ্যে সমানুপাতিক, এই 3টার সাথে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে যেখানে দেখবো আমরা এনার্জি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, ওয়েভ নাম্বার ম্যাক্সিমাম, সেখানে ল্যামডা হচ্ছে মিনিমাম। তার মানে এই দিক থেকে এই দিক গেলে ল্যামডা বেশি। তার মানে একটা আমি খালি মনে করে দিই তাহলে তোমার সুবিধা হবে, ল্যামডা বেশি, তার মানে এই দিক থেকে এই দিক গেলে এনার্জি কম, এই দিক থেকে এই দিক গেলে ফ্রিকোয়েন্সি মিনিমাম, এই দিক থেকে নিচের দিকে গেলে আমাদের তরঙ্গ সংখ্যা ওয়েভ নাম্বারও কি মিনিমাম। তাহলে উপর থেকে নিচে গেলে ল্যামডা বড়, বাকি 3টা কি মিনিমাম।
নিচ থেকে যদি উপরের দিকে যায় ল্যামডা ছোট, বাকি তিনটাই হবে কি, এটাও হবে ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি হবে ম্যাক্সিমাম, ওয়েভ নাম্বারও হবে ম্যাক্সিমাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসে, বলে কোনটা শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, কোনটা তরঙ্গ সংখ্যা বেশি, বা কোনটা ল্যামডা বেশি, মনে রাখতে হবে। তা তোমাদের এই নামগুলো মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে দিই তোমাদের, বোর্ডটা একটু ফাঁকা করে নেই, কিভাবে মনে রাখবা এটা, বা এখানেই লিখে দিই তোমাদের। মগারে মগারে অদৃশ্য অবস্থায় অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। তাহলে এই যে মগারে, এটা আমরা তিনটা জিনিস বলবো, মহাজাগতিক রশ্মি, ও একার্থে গামা অঞ্চল, রেতে রঞ্জন রশ্মি, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ দাও। এমনি সেন্টেন্স মিলানোর জন্য ইউজ করছি। তাহলে মগারে অদৃশ্য অবস্থায় মাইক্রো রেডিও দাও। আর এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে মেডিকেল পরীক্ষায় খুবই বেশি আসে, আমাদের মনে রাখতে হবে। তারপরে অনেক সময় বলতে পারি ইন্ডিভিজুয়ালি যে অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, বা দৃশ্যমান অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য তো আমরা সবাই জানি। তারপরে এটা কিভাবে তোমরা মনে রাখতে পারবে, একটু টেকনিক করে দিই। যদিও বললাম উপর থেকে যত নিচে যাবে তত নম্বর তত বেশি হবে, আর বাকি তিনটা ভেরিয়েবলের ছোট হয়ে যাবে। এখন এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে মনে রাখবো, তোমরা এভাবে মনে রাখতে পারো যে -10, -6, -2, এগুলো হচ্ছে 10-এর পাওয়ার, 10-এর পাওয়ার। এবং আমরা তিনটা সংখ্যা মনে রাখবো, একটা হচ্ছে 10, 380, 780। এই তিনটা জাস্ট সংখ্যা, নিচে লিখে একটু দেখা যদি না যায়, সেটা হচ্ছে 6, 9, 12, এগুলো হচ্ছে 10-এর পাওয়ার। কি বললাম একটু মনোযোগ দাও। একটা হচ্ছে 10-এর পাওয়ার, এগুলো হচ্ছে মাইনাস, এগুলো হচ্ছে জাস্ট সংখ্যা, এই তিনটা হচ্ছে 10-এর পাওয়ার। তার মানে কি বোঝাচ্ছে, এদিকে একটু খেয়াল করো। যদি বলে মহাজাগতিক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমি একটু ফাঁকা করে নেই। আমরা বললাম মহাজাগতিক রশ্মির শক্তি সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হবে 10⁻10 থেকে 10⁻6 ন্যানোমিটার। গামা অঞ্চল হবে 10⁻6 থেকে 10⁻2 ন্যানোমিটার। 10⁻2 থেকে 10 ন্যানোমিটার, এগুলো জাস্ট হচ্ছে নাম্বার, যাতে 10 থেকে 380 ন্যানোমিটার। দেখো পরীক্ষা কিন্তু প্রায় প্রায় আসে। ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, 10 থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর কত, 380 থেকে 780 ন্যানোমিটার। এটা 780 থেকে 10⁶ ন্যানোমিটার, 10⁶ থেকে 10⁹ ন্যানোমিটার, 10⁹ থেকে 10⁻12 ন্যানোমিটার। একটু আগে দেখো আমি বলছিলাম যত উপর থেকে নিচে যাবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হয়। বিশাল বড় সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, উপর দিকে মান কিন্তু খুবই ছোট। আশা করি তোমরা মনে রাখতে পারবা। তাহলে যদি কোশ্চেন আসে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি, বা তরঙ্গ সংখ্যা বেশি, আশা করি তোমরা পারবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে হাইড্রোজেন বর্ণালী নিয়ে। হয়তো তোমরা অনেকে ওয়েট করতেছো, বর্ণালী থেকে খুবই কোশ্চেন আসে, ভার্সিটি বলো বা মেডিকেল বলো, যেখানেই পরীক্ষা দাও অবশ্যই অবশ্যই তোমরা কোশ্চেন কমন পাবে, সেটা হাইড্রোজেন বর্ণালী নিয়ে। তাহলে হাইড্রোজেনের বর্ণালী এখন আমরা ডিটেইলস জানবো। তাহলে বর্ণালী শুরু করার আগে তোমাদের একটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমাকে যদি ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করি হাইড্রোজেনের শক্তি স্তর কতটি, বা কার্বনের শক্তি স্তর কতটি, বা সোডিয়ামের শক্তি স্তর কতটি, তোমরা অথবা অনেকে উত্তর করছো 1, বা কার্বনের কেউ বলছে 2, বা সোডিয়ামের বলছে 3, 2, 8, 1। আসলে কোন একটা পরমাণুর শক্তি স্তর কতটি, উত্তর হবে অসংখ্যটি। কি বললাম, কোন একটা পরমাণুর শক্তি স্তর কতটি, অসংখ্যটি। দেখো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে আসো। মনে করো কোন একটা ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে আছে, 1 নম্বর শক্তি স্তর থেকে ওই ইলেকট্রনটাকে আমরা উপরে যে কোনো শক্তি স্তরে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে নিচ থেকে উপরে নিয়ে যেতে গেলে তুমি বুঝতেছো এখানকার শক্তি কম হবে, উপরে যত যাবো তার শক্তি তত বেশি হবে। তাহলে নিচ থেকে একটা ইলেকট্রন কখনোই উপরে যাবে না যদি বাইরে থেকে আমরা এনার্জি সাপ্লাই করতে না পারি। তার মানে নিম্ন শক্তি স্তরে একটা ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তরে নিয়ে যেতে হলে অবশ্যই বাইরে থেকে শক্তি দিতে হবে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। তারপর আমরা সিঁড়ি বেয়ে আমরা উপর থেকে নিচে নামি, বা নিচ হতে আমরা
উপরে উঠি আমরা, সিঁড়ি বেয়ে নিচ থেকে উপরে উঠলে আমাদের কেমন লাগে বলতো? কষ্ট। এই কষ্টকে বিজ্ঞানে বলা হয় শোষণ। এবং এই কষ্টের যদি আমরা গ্রাফ আকারে দেখাতে পারতাম কোন একটা সারফেসে, সেটাকে আমরা বলতাম শোষণ বর্ণালী, বলতাম শোষণ বর্ণালী। তুমি যদি উপর থেকে নিচে নামো সিঁড়ি বেয়ে, তখনও তোমার কষ্টই লাগে, কিন্তু আগের তুলনায় কম, যেটাকে আমরা বলতে পারি এই অর্থে আরাম। বিজ্ঞানে আরামকে বলা হয় বিকিরণ। এবং এই যে আরামের তোমার যদি এই প্রকাশটা, তরঙ্গ দৈর্ঘ্যটা কোনো একটা স্মুথ সারফেসে আমরা ফেলতে পারতাম, তার ফলে যে বর্ণালী পাবো তা বলে আমরা বিকিরণ বর্ণালী। তাহলে বর্ণালী সৃষ্টির উপর ভিত্তি করে বর্ণালী কয় ধরনের? দুই ধরনের, একটা বলি শোষণ বর্ণালী, একটাকে বলি আমরা বিকিরণ বর্ণালী। মানে এই যে তেমনই ইলেকট্রন নিচ থেকে যদি উপরে উঠতে চায়, বাইরে থেকে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটা শোষণ করবে, শোষণ করে করে তার ফলাফল স্বরূপ এক সময় নিম্ন শক্তি স্তর থেকে কোথায় যাবে? উচ্চ শক্তি স্তরে জাম্প করবে। এর বর্ণালীকে বলে আমরা শোষণ বর্ণালী। পরীক্ষা যদি কোশ্চেন আসে শোষণ বর্ণালী কিভাবে হয়, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে জাম্প করে তখন হয় শোষণ বর্ণালী। উচ্চ যে কোনো শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তার ফলে যে আমরা বর্ণালী পাই তাকে বলা হয় বিকিরণ বর্ণালী। আর বিকিরণ বর্ণালী আমরা চোখে দেখতে পারি, এই জন্য বিকিরণ বর্ণালী আরেক নাম হচ্ছে উজ্জ্বল বর্ণালী বা ব্রাইট স্পেকট্রাম। আর শোষণ বর্ণালী আমরা চোখে দেখতে পারি না, এই জন্য আরেক নাম হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী বলি আমরা, ডার্ক স্পেকট্রাম। আর এই বর্ণালী আমরা চোখে দেখতে পারি না। এখন হাইড্রোজেনের যে বর্ণালী সেটা মূলত হচ্ছে বিকিরণ বর্ণালী। হাইড্রোজেন বর্ণালী কি? বিকিরণ বর্ণালী। তার মানে ইলেকট্রনকে উপর থেকে কোথায় আসতে হবে? নিম্ন শক্তি স্তরে আসতে হবে। তো আমরা ধরলাম এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা ধরলাম উচ্চ শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসলে এটাকে যদি আমরা, এই বিকিরণটাকে যদি আমরা কোনো একটা স্মুথ সারফেস বা পর্দায় ফেলতে পারতাম, এর দরুন যদি কোনো কিছু দেখা যাইতো, এই দেখার বিষয়টাকে আমরা কি বলি? বর্ণালী। আর শোষণ বর্ণালী যেহেতু আমাদের চোখ দেখতে পারে না, এর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 বাইরে, এটা কমও হতে পারে, বেশি হতে পারে। আর আমরা শুধুমাত্র 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। আর হাইড্রোজেন বর্ণালী হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। সবকিছু দেখা যায় না, একটা বিশেষ বর্ণালী আমরা দেখতে পারি, এখানে একটু পরেই বলতেছি। তার মানে এই যে নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, নামকরণ সবসময় হয় আমাদের মনে রাখতে হবে নিম্ন শক্তি স্তরের ভিত্তিতে। নামকরণ কার ভিত্তিতে হয়? নিম্ন শক্তি স্তরের ভিত্তিতে। যেহেতু উপর থেকে নিচে আসতেছে, তার মানে অলওয়েজ N2 N1 এর চেয়ে বড় হবে। এই জায়গাটা অনেকে ভুল করে, সবসময় N2 N1 এর চেয়ে কি হবে? বড় হবে। নামকরণ হবে কার ভিত্তিতে? নিম্ন শক্তি স্তরের ভিত্তিতে। একটু জায়গা বের করি। যেমন আমরা অনেক সময় স্ট্যাটাস দিই আমরা, যে ঢাকা টু বগুড়া, এরকম স্ট্যাটাস দিই আমাদের। তাহলে আমাদের টার্গেট কোনটা বলতো? বগুড়ায় আসে না, এটা হচ্ছে আমাদের গন্তব্য। আর রওনা দিয়েছে কোথায় থেকে? ঢাকা থেকে। তাহলে রওনা মানে আমাদের N2, আর গন্তব্য বা ল্যান্ড করছে যেটা হচ্ছে N1। আর নামকরণ হয় সবসময় গন্তব্যের ভিত্তিতে। তার মানে পূর্বে কোথায় ছিল আর পরে কোথায় আসতেছে, পরের নামকরণটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু বলি যে কোন একটা ইলেকট্রন ইন অন একতালে আসলো, তো কোথা থেকে আসতে পারবে? মানে 2 3 4 5 এরকম ইনফিনিটি থেকে। বুঝতে পারছো কি? কোন একটা ইলেকট্রন দোতলায় কোথা থেকে আসতে পারবে? 3 4 5 6 ইনফিনিটি। তিন তলায় কোথা থেকে আসতে পারবে? 4 5 6 7 ইনফিনিটি। চার তলায় কোথা থেকে আসতে পারবে? 5 6 7 8 এক্সেট্রা। তাহলে 5, তাহলে আমাদের 6 7 8 9, 6 কোথা থেকে আসতে পারবে? 7 8 9 10 ইনফিনিটি থেকে। কোন একটা ইলেকট্রন উপরে যে কোনো শক্তি স্তর থেকে যদি একতলে আসে, সেটাকে বলে আমরা একটা সিরিজ নাম দিই, লাইম্যান সিরিজ। কি বলি আমরা? লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। ওকে, আচ্ছা। কোন একটা ইলেকট্রন যদি দুই তলায় আসে, এটাকে বলে আমরা বামার সিরিজ। বামার সিরিজ। বামার সিরিজ। তিন তলায় আসলে এটাকে বলে আমরা প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ। চার তলায় আসলে এটাকে বলে আমরা ব্রাকেট সিরিজ। ব্রাকেট সিরিজ। পাঁচ তলায় আসলে এটাকে বলে ফুন্ড বা ফান্ড, একটা বললেই হবে, ফুন সিরিজ। ফুন সিরিজ। ছয় তলায় আসলে এটাকে বলে আমরা হামফ্রেস সিরিজ। হামফ্রেস সিরিজ।
এগুলো সবগুলোই কিন্তু বিজ্ঞানীর নাম, যেমন কলিং হামফ্রেসের নাম অনুসারে কলিং হামফ্রেস থেকে আচ্ছা হামফ্রেস সিরিজ। তাহলে হাইড্রোজেনের আমরা এখানে 6টা সিরিজ নাম পাইলাম, লাইমেন, বামার, প্যাশন, ব্রাকেট, ফুন, ফান বা হামফ্রেস। এই সিরিজগুলো কিন্তু ভুলে গেলে তুমি একটা ম্যাথও করতে পারবে না। এই সিরিজগুলোই হচ্ছে এনন, এই যে নামকরণ বললাম। তাহলে এক তলায় আসলে নাম কি? লাইমেন, দুই তলায় বামার, প্যাশন, ব্রাকেট, ফুন, ফান বা হামফ্রেস। এই নামগুলো আমরা কিভাবে মনে রাখবো? এই নামগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করতে পারি। লাইলি মজনু সবাই তোমরা শুনছো, যে যতই রিলেশন করুক সবসময় লাইলি মজনু শিরি ফরাত এদের সে বেশি প্রেমিক কখনোই হতে পারবো না, এই জাতি। যাই হোক, লাইলি বাম পাশ, প্রত্যেকটা ব্যক্তির বাম ডান পাশ আছে। লাইলি নাম একটা মেয়ে, তার বাম পাশে, লাইলির বাম পাশে যেহেতু প্রেমিকা মানুষ, তাহলে বাম পাশে তুমি তো তোমার সাইডে কি রাখো? ঝুড়ি রাখো, তাই না? সেই ঝুড়িতে কি ফেলো তুমি? ময়লা। যেহেতু প্রেমিক প্রেমিকা মানুষ এরা, লাইলির বাম পাশে বাস্কেটে এনারা ফুল রাখছে। কি রাখছে? বাস্কেটে ফুল। সেই ফুলের নাম হচ্ছে হাসনা হেনা ফুল। হাসনা হেনা ফুল। তাহলে লাইলির বাম পাশে বাস্কেটে ফুল, হাসনা হেনা। লাইলিতে লাইমেন সিরিজ, বামার সিরিজ, পাশেতে প্যাশন সিরিজ, বাস্কেটে ব্র্যাকেট সিরিজ, ফুলতে ফুন বা ফান সিরিজ, হাসনাতে হামফ্রে সিরিজ। আশা করি তোমরা মনে রাখতে পারবা। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এনন। নামকরণ যদি ভুল করো তাহলে কিন্তু একটা ম্যাথও মিলবে না। তাহলে লাইলির বাম পাশে বাস্কেটে ফুল, হাসনা হেনা। এছাড়া আমরা আরো একটা জিনিস একটু মনে রাখবো, একটু জায়গা বের করি। সেটা হচ্ছে এগুলো যে যে বর্ণগুলো বা অঞ্চল, বর্ণ বা অঞ্চলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন বলে যে লাইমেন সিরিজের বর্ণ কি, তা আমরা মনে রাখবো লাইমেন সিরিজ যে অঞ্চলের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইউভি অঞ্চল, আলট্রা ভায়োলেট রে, আমরা 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে পড়ে। এবং বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান আলো। এটা হচ্ছে অনেকবার কোশ্চেন আসছে, 380 থেকে 780। তার যদি কোশ্চেন আসে যে হাইড্রোজেনের কোন সিরিজটা চোখে দেখা যায়, শুধুমাত্র এই যে এই 2 নম্বর সিরিজটা হচ্ছে চোখে দেখা যায়। তাহলে কোন সিরিজটা চোখে দেখা যায়? বামার সিরিজটা চোখে দেখা যায়। এবং প্যাশন সিরিজের কোন অঞ্চলের মধ্যে পড়ে? অবলোহিত আয়ার। অবলোহিত আয়ার। এবং আমরা জানি আয়ারকে আমরা 3টা অঞ্চলে ভাগ করি, একটা নিয়ার, ফার, একটা হচ্ছে মিডল। নিয়ার মানে ছোট, মিডল মানে তো বুঝতেছো, আর ফার মানে হচ্ছে বড়। এই যে বাকি 3টা হচ্ছে সবগুলো অতি অবলোহিত। অতি অবলোহিত সবগুলো হচ্ছে অতি অবলোহিত বা ফার ইনফ্রারেড। মনে রাখবো সবগুলোই হচ্ছে ইনফ্রারেড। প্রথমটা হচ্ছে অতি বেগুনি, 2 নম্বর হচ্ছে দৃশ্যমান। আর কোন বর্ণিলটা হাইড্রোজেনের চোখে দেখা যায়? সেটা হচ্ছে আমাদের এই বামার সিরিজটা চোখে দেখা যায়। এখন এখান থেকে যে ধরনের কোশ্চেন আসে, যেটা আমরা বিশেষ করে ভুল করি, সেটা হচ্ছে N2 বুঝতে পারি না আমরা। N1 তো বুঝলাম যে গন্তব্য কোথায়, নামকরণ থেকে আমরা বুঝতে পারবো। লাইলির বাম পাশে বাস্কেটে ফুল হচ্ছে হাসনা হেনা। এখন আমাদের সমস্যা হচ্ছে N2। N2 বের করতে হবে 3 ভাবে। তোমাকে N2 বের করতে বলতে পারে 3 ভাবে। একটা হচ্ছে লাইন সংখ্যা দিয়ে, লাইন সংখ্যা দিয়ে এটা। আর 2 নম্বর সর্বোচ্চ, 3 নম্বর হচ্ছে সর্বনিম্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন। মেডিকেলের জন্য 1 নম্বরটা হচ্ছে ফরজে আইন, লাইন সংখ্যা। এবং ভার্সিটি পরীক্ষার জন্য সর্বোচ্চ সর্বনিম্ন আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা 3টাই শিখে ফেলবো। লাইন সংখ্যা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যদি কোনো একটা ম্যাথের মধ্যে থাকে, তাহলে তুমি বুঝতে পারবা কি বের করতে বলছে। N2 বের করতে বলছে। যেমন একটা কোশ্চেন দিই, বললো বামার সিরিজের, বামার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা ম্যাথ না করলাম, তোমাদের দেখে দিই, তোমরা ম্যাথ করতেই পারবা যে সূত্র জানো। বা আমার সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? তুমি যে ম্যাথ করতে চাও তৃতীয় লাইন, এটাই আমাদের সমস্যা। তাই বামার সিরিজ মানে নামকরণ লাইনের বাম পাশে, লাইনের বাম। মানে N1 এর মান কত এখানে বলো তো? N1 এর মান হচ্ছে আমাদের 2। তৃতীয় লাইন, তার মানে এই যে লাইন সংখ্যা দেওয়া আছে, তার মানে কোথায় সমস্যা? N2 আমাদের বের করতে হবে। তাহলে N2 বের করার নিয়ম N1 প্লাস লাইন নাম্বার, N1 প্লাস লাইন নাম্বার। তার মানে N1 কত? 2। কত বলছে? তৃতীয় লাইন, তার মানে যোগ করলে হবে আমাদের 5। যেহেতু N1 N2 পাইছো, এখন যদি তুমি এই সূত্রে বসায় 1/λ সমান z² আর এইচ 1/N1 স্কয়ার 1/N2 স্কয়ার, এটা বসালে তোমার ম্যাথ হয়ে যাবে। জেড কি? জেড হচ্ছে যে আমাদের পরমাণু বা উল্লেখিত আয়ন থাকবে, সে আয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেন বলে 1 হবে,
হিলিয়াম আয়ন বললে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 স্কয়ার হবে। লিথিয়াম যদি থাকতো লিথিয়াম 2+3 স্কয়ার হতো। বেরিলিয়াম 3+ বললে আমাদের 4 স্কয়ার হতো। আর জেড বললে নর্মালি হাইড্রোজেনের ক্ষেত্রে বললে জেড 1 হবে। এটা মানে তো বুঝতেইছো, বামার 2 হবে, এটা 3 বসালে। আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক 109678 পার সেন্টিমিটার। এটাকে তুমি এভাবে লিখতে পারো 109678 10⁵ পার সেন্টিমিটার। আর যদি এসআই এককে লেখো 109678 10⁷ পার মিটার। তাহলে আমরা পারবো না এই ম্যাথটা করতে। তখন আমাদের সমস্যা কোথায়? N2 তে সমস্যা। তাহলে লাইন সংখ্যা যদি আমাদের বলে লাইন, তাহলে N1 এর মান সাথে যততম বলবে সেটা আমরা যোগ করবো। আরেকটা রিপিট করি তাহলে বুঝতে পারবা। মনে করো আসলো যে ব্রাকেট সিরিজের সপ্তম লাইন, কি আসলো? ব্রাকেট সিরিজের সপ্তম লাইন এটা আসলো। তাহলে আমি কিভাবে করব? লাইনের বাম পাশে বাস্কেট মানে N1 কত তাহলে 4, N2 কি হবে? N1 প্লাস 7 কত হবে? 11। আশা করি তোমরা পারবা। এখন আমাদের সমস্যা হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। এটা একটু তোমাদের বুঝিয়ে দিই, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মুখস্থ করে এই জিনিসটা বুঝতে পারে না, ঠিক আমি চেষ্টা করি বুঝতে পারো কিনা। সবাই আসলো বা আমাদের বুঝিয়ে দিই, যেটা আসলে তোমরা পারবা আশা করি। বা আমার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা 4টা ভাবে আসতে পারে। বা বলতে পারে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত? আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি, তরঙ্গ দৈর্ঘ্য না বললে এখানে শক্তি বলতে পারে, কম্পাঙ্ক বলতে পারে, তরঙ্গ সংখ্যা বলতে পারে। তার মানে আমি তোমাদের বলছিলাম যে এনার্জির সাথে আমাদের ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ওয়েভ নাম্বারের সম্পর্ক সমানুপাতিক, আর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে এই তিনটা যার ম্যাক্সিমাম হবে আর তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি ম্যাক্সিমাম হয় তাহলে বাকি তিনটা কি হবে? মিনিমাম। তা বলছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তা বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানে বাকি তিনটা ম্যাক্সিমাম হয়। আর যে বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ধরি, তাহলে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার সেগুলো কি হয়? তাহলে সর্বনিম্ন হয়। তাহলে এখন আমরা একটা শিখি, বামারদের শিখলে বাকিগুলো তোমরা অটোমেটিক্যালি পারবে, যেহেতু এই রিলেশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা এখানে কিভাবে করব? বলছে বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। সাপোজ এটা একটা বিল্ডিং, কমন একটা এক্সাম্পল দিই। এই বিল্ডিংটা মনে করো আমরা ধরলাম 5 তলা। এটা হচ্ছে প্রথম তলা, এটা দ্বিতীয়, এটা তৃতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলা, ষষ্ঠ তলা, আরো আছে মনে করো এরকম। তাহলে আমাদের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার কোথায় থেকে ফেলে দিলে শক্তি বেশি হয় বলতো? 6 তলা থেকে একজনকে এই যে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেওয়া হলো, 2 তলা থেকে একজনকে ফেলে দেওয়া হলো, কোথায় শক্তি বেশি হবে? অবশ্যই 6 তলা থেকে ফেলে দিলে শক্তি বেশি হবে। তার মানে যখন আমরা উপর থেকে ফেলে দেবো, উপর থেকে ফেলে দেবো মানে কি, আরো যদি উপর থেকে ফেলে দিতাম তাহলে এনার্জি আরো বেশি হতো না? তার মানে ইনফিনিটিতে যদি তুমি ফেলে দাও, ইনফিনিটি থেকে ফেলে দিলে তার এনার্জি হবে ম্যাক্সিমাম। এনার্জি ম্যাক্সিমাম মানে কি? কম্পাঙ্ক ম্যাক্সিমাম, তরঙ্গ সংখ্যাও কি ম্যাক্সিমাম। তার মানে খুবই উপর থেকে ফেলে দিতে এনার্জি ম্যাক্সিমাম হয়, তার মানে কি ল্যামডা কি হবে বলো তো বাবা? মিনিমাম হবে। তোকে বুঝতে পারছো? তার মানে যে অসীম উপর থেকে ফেলি তার এনার্জি ম্যাক্সিমাম, এনার্জি ম্যাক্সিমাম মানে ল্যামডা কি মিনিমাম। তাহলে আমাদের এনার্জি মিনিমাম কখন হবে? তুমি যদি প্রথম তলায় থাকো তাহলে 2 তলা থেকে ফেলে দিলে কিন্তু এনার্জি মিনিমাম হবে, বা 2 তলায় থাকো 3 তলা থেকে ফেলে দিলে মিনিমাম হবে, 4 তলায় থাকলে 5 তলা থেকে ফেলে দিবে মিনিমাম হবে। তার মানে আমরা যদি এনার্জি মিনিমাম বলি, এনার্জি মিনিমাম গ্রাউন্ড ফ্লোরে যদি থাকো তাহলে এখান থেকে ফেলে দিতে হবে, এনার্জি মিনিমাম হবে। বা 2 তলায় যদি তুমি থাকো 3 থেকে ফেলে দিতে হবে। তাই এনার্জি মিনিমাম মানে কি ল্যামডা কি হয় ম্যাক্সিমাম হয়। কত বুঝতে পারছো বাবু কথাটা? বোঝো নাই? তা আমি যদি বলি যে ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে আর ল্যামডা মিনিমাম কখন হবে? ল্যামডা মিনিমাম হবে কখন বলতো? অসীম উপর থেকে ফেলবে, তাই না? তোমার এন2 মান যখন ইনফিনিটি বা 0, মানে অনেক উপর থেকে ফেলতেছো, ইনফিনিটি বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আসলে এক্স্যাক্টলি 0-এর কাছাকাছি মান চলে আসবে, 0 হবে। তাহলে ল্যামডা মিনিমাম কখন 0 হবে? তাহলে ল্যামডা ম্যাক্সিমাম কখন হবে? যখন জাস্ট n1 এর সাথে 1 আমরা যোগ করব, n1 এর সাথে 1 যোগ করব, তখনই আমাদের কি হবে? ল্যামডা কি হবে? ম্যাক্সিমাম। এই যে ল্যামডা ম্যাক্সিমাম আমরা এই যে এখান থেকে এখানে আসলে এনার্জি মিনিমাম হয়, তার মানে ল্যামডা কি হয়? ম্যাক্সিমাম হয়। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হবে যখন যেই তালা বলবে, বামার বললে আমার মানে 2, তার 3 থেকে আসতে হবে,
প্যাশন যদি বলে লাইলির বাম পাশে 3 বললে তাহলে 4 থেকে আসতে হবে। বুঝতে পারছো কি? তার মানে ল্যামডা মিনিমাম হওয়া মানে এটা। তা আমরা যদি বাকি 3টা বলতাম তাহলে বাকি 3টা কন্ডিশন কিন্তু এই কন্ডিশনে কি হতো বলতো, ম্যাক্সিমাম হতো। ল্যামডা ম্যাক্সিমাম কখন হচ্ছে, যখন জাস্ট উপরতলা থেকে আসতেছে। তাহলে বাকি 3টা মিনিমাম হবে কখন, তার এই কন্ডিশন হলে বাকি 3টা কি হবে, মিনিমাম হবে। বুঝতে পারছো কি? তাহলে এই প্রশ্নটা যদি উত্তর করি বা আমার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে সূত্র কি হবে, 1 বাই ল্যামডা জেড স্কোয়ার আর ইজ 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। 1/λ, তাহলে জেড স্কোয়ার হাইড্রোজেন তাহলে 1, তো 109678। তাহলে এই যে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তাহলে কি হবে, বামার বলছে লাইলির বাম, তাহলে 2 স্কোয়ার, তাহলে 1/∞, বা আমাদের লিখবো 0। পারবো না আমরা, বলো তো? তাহলে আমরা কি বুঝতে পারছি না, বসালে কি ক্যালকুলেটর মান আসবে না আসবে না? তাহলে এটা আমরা 0 হয়ে যাবে। বুঝতে পারছো তো? যদি বললাম বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে 1/λ জেড স্কোয়ার আর ইজ 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। তাহলে আমরা কি বসাইতাম, যেহেতু বামার বলছে তার মানে 2 স্কোয়ার, আর ম্যাক্সিমাম হতে বলছে, তাহলে 2+1, 2+1, তাহলে উত্তর কত হতো, 3 স্কোয়ার হতো। 1/3 স্কোয়ার। পারবো না আমরা এখান থেকে? এখানে কিন্তু তোমরা একটা ভুল করো, এখানে 1/λ দেওয়া আছে, তার মানে ল্যামডা সমান 1 বাই এটাকে লিখে আমাদের উত্তর করতে হবে। তুমি যদি মুখস্থ মান আর এস এর সিজিএস এ বসাও তাহলে সেন্টিমিটার হবে, আর এস এ বসালে তোমাদের মিটার হবে। আশা করি বুঝতে পারছো না? তাহলে আমাদের যদি N2 নিয়ে কোশ্চেন আসে, আমরা বের করতে পারবো না বলো তো? আশা করি তোমরা এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা বের করতে পারবা। তাহলে এখানে আমাদের 3টা নাম খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন, আর হচ্ছে N2 বের করা। এছাড়াও আমাদের আরো বেশ কিছু জিনিস এখান থেকে আমরা পড়ে ফেলবো, আরো বেশ কিছু জিনিস আমরা একটু আরো পড়ে ফেলবো। সেটা হচ্ছে জাল টাকা শনাক্তকরণ বা জাল পাসপোর্ট, জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণ কিভাবে করা হয়। জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণ, আমরা জানি জাল টাকা শনাক্তকরণ করা হয় কি, ইউভি রশ্মি দ্বারা। এগুলো কিন্তু কোশ্চেন খুব আসে, ইউভি রশ্মি। তাহলে ইউভি রশ্মি কি হবে বলতো, দৃশ্যমান না? অবশ্যই অবশ্যই এটা শোষণ বর্ণনী আমাদের চোখের জন্য, কারণ আমরা শুধুমাত্র 380 থেকে 780 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। এটা হচ্ছে ইউভি হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার এটা। তাহলে জাল টাকা বা জাল পাসপোর্ট কিভাবে শনাক্ত করা হয়, আমি একটা উদাহরণ দিই। অত সুন্দর হওয়া লাগবে না, সবাই আমরা টাকা দেখছি, যাদের টাকার মতো হয়নি মনে করে ধরে নাও বাবা এটা একটা টাকা। যেহেতু টাকা পয়সা কম, গরিব মানুষ, এই জন্য এইরকম টাকাই তোমাদের দেখাচ্ছি, সরাসরি টাকা দেখাতে পারতেছি না। তোমরা চাইলে বেশি বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে একটু আমাকে একটু বড় লোক বানাও, কারণ টাকা নিয়েই দেখাতে পারি, এই যে টাকা। এটা মানে এক্স্যাক্টলি কি বুঝেছি বাবা, এটা মানে বুঝেছি নিরাপত্তা সুতা, নিরাপত্তা সুতা, সিকিউরিটি থ্রেট, সিকিউরিটি থ্রেট, এই নিরাপত্তা সুতায়, এই সুতায় বিভিন্ন রং ইউজ করা হয়, বিভিন্ন রং, যাকে বলা হয় ফসফোর। তা তোমাকে কিন্তু বলতে পারে যে টাকায় যে রং ইউজ করা হয় সেই রঙের নাম কি, ফসফোর। এই ফসফোর যে ব্যবহার করা হয়, ফসফরের কাজ কি, ফসফরের কাজ হচ্ছে ইউভি রশ্মি শোষণ করা। কোন রশ্মি, ইউভি রশ্মি শোষণ করা, আর দৃশ্যমান আলো বিকিরণ করা, দৃশ্যমান আলো বিকিরণ করা। তাহলে আসল টাকায় বিভিন্ন ফসফর ইউজ করা হয়, বিভিন্ন রং ইউজ করা হয়, কিন্তু নকল টাকাতে বা জাল টাকাতে ফসফর ইউজ করা হয় না। ফসফরের কাজ কি, ইউভি রশ্মি শোষণ করা, দৃশ্যমান আলো বিকিরণ করা। এই যে ইউভি রশ্মি যে শোষণ করে, এটার ফসফরের যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য 230 থেকে 375 ন্যানোমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে যে ফসফর ইউজ করা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কত, 230 থেকে 375 ন্যানোমিটার, 230 থেকে 375 ন্যানোমিটার, 230 থেকে 375 ন্যানোমিটার। তাহলে এখানে দেখার কন্ডিশনটা কি এক্স্যাক্টলি, মনে করো সূর্য থেকে আলো এখানে এসে পড়লো বাবা নিরাপত্তা সুতায়, এখানে কিছু আলো শোষণ হবে, কিছু আলো ছেড়ে দেবে। সেই আলোটা মনে করো শ্রোতার কাছে আসলে চোখ, আসলে এক্স্যাক্টলি মানুষের চোখ হয়নি, গরুর চোখও হয়নি, আচ্ছা যাই বুঝলে হবে বাবা।
সূর্যের আলো পড়লো, এখান থেকে আলো শোষণ করলে কিছু আলো ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়া আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্য দেখা হয় সাপোজ 250 ন্যানোমিটার হলো, আমরা কি দেখতে পারবো? না, আমরা পারবো না। তার মানে আমার দেখার কন্ডিশন কি, সূর্যের আলো এখানে এসে পড়লো, এখান থেকে আলো, যে আলোটা প্রতিফলিত হচ্ছে, সেই প্রতিফলিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা কি পাবো? দেখতে পাবো যে আসল টাকায় যে ফসফর ইউজ করা হয়, সেই ফসফরগুলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 230 থেকে 375 এর মধ্যে। এটা তো আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না। এই জন্য আমাদের ব্যাংক ক্ষেত্রে দেখবো মেশিন ইউজ করা হয়, সেখানে দিলে জাল টাকা যদি দেওয়া হয়, দেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য ম্যাচ করে না, তখন অ্যালার্ম দেয়, সেটা দেখে তারা ইনশিওর করে যে এটা হচ্ছে নকল টাকা। তার মানে আসল টাকায় ফসফর থাকে, নকল টাকায় ফসফর থাকে না। ফসফর কি ইউরেশি শোষণ করে, দেশমালা আলো বিকিরণ করে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। যেমন কয়েকটা ফসফরের নাম বলি, যেমন আসল টাকায় ইউজ করা হয় Y2O3, ইট্রিয়াম অক্সাইড, ইউরোপিয়াম আয়ন, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো ইউজ করা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফসফর। তাহলে আমরা মনে রাখতে পারবো না। আর এক এক টাকায় ফসফরাসের কিন্তু এক এক রকম দেখা যায়। 500 টাকার নোটে দেখা যায় এক কালার, 1000 টাকার নোটে একরকম দেখা যায়। জাল টাকা বা জাল পাসপোর্ট সেম এইভাবে কাজ করে। আমরা কি পুরো বিষয়টা বুঝতে পারছি বলতো? এখন এখানে আরো একটা বিষয় আমাদের লাগে, বিশেষ করে মেডিকেলে যারা পরীক্ষা দিচ্ছ বাবা, তোমাদের জন্য মনে রাখাই লাগবে, সেটা হচ্ছে আইআর রশ্মি এবং ইউভি রশ্মি ব্যবহার। এটা একটু তোমরা বিশেষভাবে পড়ে নিবা, ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেলের জন্য, খুবই ইম্পর্টেন্ট। যে নিয়ার আইআর, ফার আইআর, মিডল আইআর বা ইউভি কে 3 ভাগে ভাগ করা হয়, নিয়ার, মিডল, ফার। এগুলো একটু পড়ে নিবা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমআরআই যন্ত্রটা একটু সংক্ষেপে বলে দিই। এমআরআই যন্ত্র, যেহেতু আমরা মানুষ, আমাদের অসুখ হবে স্বাভাবিক, ডাক্তারের কাছে যেতে হয়, চাই না। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলিতে অনেকের মারাত্মক ধরনের সমস্যা হলো মস্তিষ্কে, সেক্ষেত্রে এমআরআই করতে হয়। এমআরআই হচ্ছে কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। বললাম বাবা, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটাতে এরকম ম্যাগনেট লেখা আছে। তার মানে এমআরআই যন্ত্রে শক্তিশালী একটা ম্যাগনেট ইউজ করা হয়। যারই এমআরআই করুক, যদি তুমি জানো তার শরীরে কোনো প্রকার ধাতব জিনিস থাকা যাবে না। যেমন হার্টে পেসমেকার বসানো হয় বা দাঁতে অনেকে বিভিন্ন ধরনের মেটাল ইউজ করে। এটা একটু বিশেষ করে মনে রাখবা। এমআরআই যারা রুগী, তাদের শরীরে যেন কোনো প্রকার ধাতব জিনিস না থাকে, এটা একটু ইনশিওর করতে হবে, কারণ এখানে একটা হাই ম্যাগনেট ইউজ করা হয়। রেজোনেন্স মানে বাবা এক্স্যাক্টলি বাংলা হচ্ছে অনুরণন, যোগ পড়াশোনা বুঝিয়ে দেবো। খাঁটি বাংলা করে রেজোনেন্স মানে লাফালাফি, এক্সাইটেড একটা স্টেজ। এবং এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা পানির প্রোটন ধর্ম হাইড্রোজেন আছে, যেটা আমরা জানি আমাদের শরীরে 70% পানি। সেই 70% পানির এই প্রোটন ধর্মের উপর ভিত্তি করে মূলত এমআরআই যন্ত্রটা কাজ করে। এখানে কিভাবে কাজ করে একটু সংক্ষেপে বলি, এটা আমাদের বেশ কিছু ইনফরমেশন মনে রাখলে হবে। এখানে দুইটা স্তর থাকে। প্রথমে ওই ব্যক্তিকে ঢুকায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, তার উপর আলো ফেলা হয়। তার মানে ইলেকট্রন গুলো এক্সাইটেড হলে নিম্ন থেকে উচ্চ যায়। তাহলে একটা প্যারালাল থাকে, একটা এন্টি প্যারালাল থাকে। তাহলে যে প্যারালাল আর এন্টি প্যারালাল দুটো হলো বিটা মাইনাস আলফা, এটা হচ্ছে এইচ নিউ। এখান থেকে আমরা একটা এনার্জি ডিফারেন্স পাই। তাহলে এই যে আলো ফেলার পরে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তরে উচ্চ গেল, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলো। তাহলে এর কারণেই কিন্তু একটা আমরা এখান থেকে একটা মান পাবো, এইচ নিউ। এই যে এটার ডিফারেন্সের ভিত্তিতে গ্রাফ দেওয়া হয়, সেই গ্রাফটা দেখা যাচ্ছে এরকম গ্রাফ হয় সুস্থ মস্তিষ্কে। দেখা গেলো গ্রাফটার ক্ষেত্রে এরকম পিকটা হলো। এই যে পিকের অস্বাভাবিক দেখি বোঝা যায় যে না, অসুখ হয়েছে, এই জায়গায় হচ্ছে সমস্যা। দেখা যাচ্ছে খুব ভেরি সেন্সিটিভ অর্গান যেগুলো, ডিএনএ, আরএনএ, ব্রেনের টিউমার বা এরকম জিনিসগুলো হলো মারাত্মক মারাত্মক অসুখের ক্ষেত্রে আমাদের শনাক্ত করার জন্য এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। এমআরআই বর্তমানে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটা, কি বলবো আমরা, একটা বিপ্লব ঘটে গেছে এটার জন্য। এটার কারণে অনেক জটিল জটিল অসুখগুলো কিন্তু শনাক্ত করা সম্ভব হচ্ছে। এটার জন্য কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 2003 সালে নোবেল পুরস্কার পায় এমআরআই যন্ত্রের জন্য। একটা হচ্ছে পল লটারবার্গ এবং পিটার ম্যানসফিল্ড। পিটার ম্যানসফিল্ড, এই দুজন ভদ্রলোককে একসাথে নোবেল পুরস্কার দেওয়া হয় 2003 সালে এমআরআই যন্ত্রের জন্য। এখানে যে বললাম এই যে নিম্ন থেকে, এটা হচ্ছে এন্টি প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল।
এন্টি প্যারালালের এনার্জি বেশি, প্যারালালের এনার্জি কম, একটা হচ্ছে মাইনাস হাফ, একটা হচ্ছে প্লাস হাফ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে একটা টাইম পাওয়া যায়, যে ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ গেলে, উচ্চ থেকে নিচে গেলে, এটা বলে টি আর, রিল্যাক্সেশন টাইম, স্বস্তিকাল। তার মানে শোষিত শক্তি এবং বিকিরিত শক্তির যে মধ্যবর্তী যে সময়টা, এটা বলে রিল্যাক্সেশন টাইম, টি আর। এই রিল্যাক্সেশন টাইমের উপর ভিত্তি করে গ্রাফ দেয়। এই গ্রাফের অস্বাভাবিকতা দেখে এক্স্যাক্টলি বোঝা যায়। তার মানে তুমি যদি কোনো একটা জায়গায় অসুস্থ হয়, তার মানে সে জায়গায় পানির পরিমাণ কম থাকে, কোষগুলো পানি কমে যায়। আমরা পানি কমে যায় মানে ওই জায়গায় পিকটা একটু অস্বাভাবিক হবে, তাহলে ইমেজটাতে অস্বাভাবিকতা দেখা যাবে। সেই ইমেজে অস্বাভাবিকতা দেখেই আসলে শনাক্ত করা হয়। তাহলে আজকে আমরা হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করলাম। পরবর্তী লেকচার আমরা বর্ণালী এ টু জেড নিয়ে আলোচনা করব। তারপরও তোমাদের জন্য আমরা কি করবো, একটা মিসিং টপিক ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হয়, সেটা নিয়ে আমরা একটা নতুন করে একদম স্পেশাল কেস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে বর্ণালীর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।